হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ব্রেইনের একটা আম, আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন ফাইজ তায়েব, আমাদের সবার প্রিয় অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের পাবলিক পলিসি অ্যাডভাইজার ফর আইসিটি। আমাদের সাথে আছেন রূপম রাজ্জাক, একজন আইসিটি এক্সপার্ট এবং আম, পরিচিত অ্যাক্টিভিস্ট, ফ্যাসিবাদের বিরুদ্ধে যার ভয়েস আমরা অনেক দেখেছি টুইটারে এবং ফেসবুকে। আম, তো ফায়েজ ভাই, রূপম ভাই, আপনাদেরকে স্বাগতম। আম, তো ফায়েজ ভাই, আপনাকে আমরা শুরু করব যে আপনি যদি আমাদের নতুন যে আইনটা হলো সাইবার সিকিউরিটির ব্যাপারে, সেটার ব্যাপারে আপনি আমাদের একটু ধারণা দিতেন, তা আমরা তারপর আলোচনাটা শুরু করতাম। আপনাকে ধন্যবাদ মিজা ভাই এবং রাজা রূপম ভাই। নতুন যে আইনটা হয়েছে এটা বাই নেচার এটা হচ্ছে অধ্যাদেশ। এটা ইংলিশ আমরা বলি অর্ডিন্যান্স। এটা এই আইনটা যেহেতু বর্তমানে নির্বাচিত সংসদ নেই, সেজন্য এই আইনটা এখন অ্যাক্ট হিসেবে বিবেচিত হবে না আরকি। হ্যাঁ? অধ্যাদেশ ইটসেলফ একটা আইন, কিন্তু এটার নামটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪। ভবিষ্যতে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ আসবে, সেই সংসদ প্রয়োজনীয় আ সংশোধন এবং পরিমার্জনা সাপেক্ষে সেটা সংসদে পাস করে নিবেন। তখন এই অধ্যাদেশটি আইন হিসাবে বিবেচিত হবে আরকি। তো আমরা এই আইনে কিছু গুণগত আ কাজ করেছি। এই আইনের যে সংজ্ঞাগুলো আছে, সেই সংজ্ঞাগুলোকে পরিবর্তন বিশদভাবে পরিবর্তন করেছি এবং এটাকে ভবিষ্যৎমুখী করেছি। এবং একই সাথে ডিজিটাল কালো আইনের যে বিধান কালাকানুনগুলো ছিল, সেই কালাকানুনগুলো যথাসম্ভব বাদ দেওয়ার চেষ্টা করেছি। ৮ টি ধারা, বল প্রয়োগের ধারা, প্রেসিং ধারা বাদ দেওয়া হয়েছে। সাজাগুলোকে আ অর্ধেক বা তার কাছাকাছি পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। আ আমি বলেছি ৮ টি ধারা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আরকি। সাজাগুলোকে গ্রেফতার বা জব্দ করার ক্ষেত্রে আদালতকে অবহিতকরণের বিষয় আনা হয়েছে। হুম? আ তো এই হচ্ছে খুবই হাই লেভেল। আমি যদি ডিটেইল লেভেলে যাই, তখন আমরা এই আইনের মাধ্যমে সাবেক সরকারের উদ্দেশ্য হলো সরকারকে প্রোটেক্ট করা। আর আমাদের আইনের সেন্টার পয়েন্ট হচ্ছে মানুষকে প্রোটেক্ট করা, সরকারকে, রাষ্ট্রীয় সংস্থাকে প্রোটেক্ট করা এবং আমাদের ডিজিটাল ইকোনমি, অর্থাৎ আমাদের ভবিষ্যতের যে ডিজিটাল ইকোনমি, এই ইকোনমির কথা মাথায় রেখে আমরা আমাদের ডিজিটাল অবকাঠামো, আ আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষার জন্য সাইবার সিকিউরিটির উপর জোর দিয়েছি। অর্থাৎ ৩ টা বিষয়: সরকার এবং নাগরিক, এবং পরে আমাদের যে ডিজিটাল ইকোনমির যে ভিত্তি তাকে প্রতিষ্ঠা করা। তো সেই দিক থেকে আমি যদি ৩য় বিষয়টা ১ম এ বলি, আমরা সংজ্ঞাগুলোকে ঠিক করেছি। যে ডেটার সংজ্ঞা, সাইবার সুরক্ষার সংজ্ঞা, সাইবার স্পেস এর সংজ্ঞা, তারপরে হচ্ছে আপনার উপাত্তর যে সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো আগের আইনে ঠিক ছিল না। যেমন ধরেন সাইবার সুরক্ষার ক্ষেত্রে ধারণাটা এমনভাবে দেওয়া হয়েছে যে সাইবার হ্যাকিং শুধুমাত্র ব্যক্তি করতে পারে। কিন্তু ভবিষ্যতে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট যে সাইবার হ্যাকিং করতে পারে, এইসব ধারণাগুলো আগে ছিল না। তো আমরা এগুলো নিয়ে এসেছি। কোডিং অ্যাক্সেস, কোডিং এ পরিবর্তন, বেসিক সোর্স কোড অ্যালগরিদম এ পরিবর্তন, যে সাইবার হ্যাকিং হতে পারে বা বেআইনি প্রবেশের, এইসব ধারণাগুলো আগে ছিল না। সো আমরা কনটেন্ট এর দিক থেকে এই আইনটাকে আ টেকনোলজি অ্যা টেকনোলজিক্যালি রিচ করেছি এবং ফিউচার ওরিয়েন্টেড করেছি আরকি। আ সাইবার স্পেস এর ধারণা দিতে গিয়ে যে সংজ্ঞাটা আমরা ব্যবহার করেছি, সেই সংজ্ঞায় আমরা ১ম বারের মতো, দক্ষিণ এশিয়ার ইতিহাসে ১ম বারের মতো নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তের অধিকারকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। এর ফলে আইনের যেই ধারাগুলো সাইবার স্পেসকে বা সাইবার সুরক্ষাকে প্রোটেক্ট করে, এবং সেগুলোকে যদি ভবিষ্যতের কোনো কর্তৃত্ববাদী সরকার বাধাগ্রস্ত করে, তাহলে তারা শাস্তির মুখোমুখি পড়বে বলে আমি মনে করি। একই সাথে উপাত্ত ভান্ডার যদি আপনারা দেখেন, উপাত্ত ভান্ডারে আগে এমন ধারণা দেওয়া হয়েছিল, উপাত্ত বলতে শুধুমাত্র সাধারণভাবে অডিও, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি বলা হয়েছে। কিন্তু আগামীর দিনে যে ডিজিটাল সিগনেচার যুক্ত উপাত্ত বা ডিজিটাল সিগনেচার ছাড়া যে ডিজিটাল উপাত্ত, সেগুলোকে আগে ডিক্লেয়ার করা হয়নি আরকি। তো আমরা এইরকম বিষয়গুলো এখানে নিয়ে এসেছি। তারপরে
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই এজেন্ট কর্তৃক উৎপাদিত যে ডেটা, সেই ডেটা আগের উপাত্তের সংজ্ঞায় ছিল না। আমরা এগুলোকে নিয়ে এসেছি। একই সাথে ভৌত অবকাঠামোতে আগে টেলিকমিউনিকেশনে 4G 5G অথবা অন্যান্য নেটওয়ার্ক, আইওটি নেটওয়ার্ক এগুলোর ডেফিনেশনে আনা হয়নি। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে ক্রিটিক্যাল ইনফরমেশন স্ট্রাকচার আছে সেটাকে আনা হয়নি। এবং একই সাথে আপনার সাবমেরিন কেবল সহ যে আমাদের যে অপটিক্যাল ফাইবার এবং ফিউচারে যে অপটিক্যাল সঞ্চালন নেটওয়ার্ক হবে সেই জিনিসগুলোকে আগের আইনে আনা হয়নি। সো এই টেকনিক্যাল কন্টেন্টের দিক থেকে আমরা এই আইনটাকে পর্যাপ্ত মানে অত্যন্ত ফিউচার ওরিয়েন্টেড এবং টেকনোলজি ওরিয়েন্টেড করার চেষ্টা করেছি। আহ একই সাথে আমরা ডিজিটাল ডিভাইসের সংজ্ঞায় আগে ভুল ছিল। সেখানে অ্যাপ ছিল না। কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেইন, মেশিন লার্নিং, গেমিং টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, ইন্টারনেট অফ থিংস বা ইত্যাদি, বা এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কেপেবল যে ডিভাইসগুলো হতে পারে, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি ছিল না, পুরোপুরি অনুপস্থিত ছিল। এদিকে সংজ্ঞাগত দিক থেকে আমরা মানে আমূল পরিবর্তন করেছি। সুতরাং আপনি যদি সংজ্ঞা বা ডেফিনিশনের দিক থেকে দেখেন, এটা আগের আইনকে রিপ্রেজেন্ট করে না। এটা একটা সম্পূর্ণ নতুন আইন। একইভাবে যখন আমরা সাইবার ডিফেন্সের কথা বলেছি, তখন আমি সাইবার ডিফেন্সের সংজ্ঞাগুলোকে ঠিক করেছি। যে আমরা বলেছি যে ডিজিটাল ফরেনসিক যে ল্যাব হবে, সেই ল্যাবের ক্যাপাবিলিটি কি থাকবে। আমরা বলেছি সাইবার সিকিউরিটি প্রশ্নে আমাদের একটা ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি থাকবে, এবং প্রথমবারের মতো আমরা বলেছি যে সেই এজেন্সির মহাপরিচালককে বা পরিচালকদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট, সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন থাকতে হবে তাদের। এবং একই সাথে প্রথমবারের মতো আমরা বলেছি যে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের অধীনে যে সার্ট থাকবে, সেখানেও সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট থাকতে হবে। সার্ট বলতে দর্শকদের সুবিধার জন্য আমি বলছি যে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সো ন্যাশনালি একটা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমস থাকবে। আর আমাদের যে ক্রিটিক্যাল আইটি ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সিআইআই, সেখানে আমাদের থাকবে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। অর্থাৎ সিইআরটি এবং সিআইআরটি গুলোতে আমরা নতুন করে বলেছি যে এখানে সক থাকতে হবে, অর্থাৎ সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার থাকতে হবে। পরের স্টেজে গিয়ে আমরা বলেছি যে এই সক থাকলেই হবে না, এই সককে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিগরি ম্যান পাওয়ার দিতে হবে, এই সককে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিতে দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিং দিতে হবে। আর তার তৃতীয় লেয়ারে গিয়ে আমরা বলেছি যে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত বা অন্যান্য খাতগুলো বা সরকারের যে 58টা মন্ত্রণালয় আছে এবং তার আন্ডারে যে দপ্তর সংস্থাগুলো আছে, তাদের যা সাইবার সিকিউরিটি অ্যাটাকে পড়লে তারা পরস্পরের মাধ্যমে নোট শেয়ার করে না। আমরা বলেছি এটা করতে তারা এখন থেকে বাধ্য থাকবে। অর্থাৎ আইনের একটা সেন্টার পয়েন্ট অফ ফোকাস হচ্ছে সাইবার সিকিউরিটি এনফোর্সমেন্ট। এরপরে আইনি ধারায় গিয়ে আমরা আবার এই এনফোর্সমেন্টের জন্য বিচারককে পর্যাপ্ত স্পেস দিয়েছি, যাতে বিচারক ক্ষতিপূরণ প্রশ্নে আক্রান্ত সংস্থা বা আক্রান্ত ব্যক্তিকে আপনার পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আপনি যদি আইনের পিছনের অধ্যায়গুলোতে যান, সেখানে বলা আছে অপরাধ, তারপর অপরাধের শাস্তি, এবং পরের দিকে আমরা ইনক্লুড করেছি যে এই শাস্তির বাইরে আমাদের প্রাতিষ্ঠানিক প্রশ্নে, কারণ আমরা আনলিমিটেড অ্যামাউন্ট অফ শাস্তি দিতে পারি না, আনলিমিটেড অ্যামাউন্ট ক্ষতি দিতে মানে ক্ষতিপূরণ দিতে পারি না। একটা সাইবার হ্যাকিং এর কারণে যদি কোনো প্রতিষ্ঠানের বা র্যানসম অ্যাটাকের কারণে যদি কোনো প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা খরচ হয়, সেটা আমরা আসলে আইনে এইভাবে আনতে পারি না। তো সেজন্য আমরা এখানে বিচারকদের জন্য কিছুটা স্পেস তৈরি করেছি। এবং আমি আবারও বলছি যে আইনের যে কাঠামোগত থিমেটিক যে অ্যাপ্রোচ, যে আগে ব্যক্তি করবে বা ব্যক্তি হ্যাকিং করবে, সেখান থেকে আমরা এনেছি যে সফটওয়্যার এজেন্ট হ্যাকিং করবে, ব্লকচেইন এজেন্ট হ্যাকিং করবে। এই জিনিসগুলো, এই ধারণাগুলো আমরা আইনের মধ্যে নিয়ে এসেছি। এর বাইরে ল্যান্ডস্লাইড হিসেবে প্রথমবারের মতো আমরা জানি যে সাইবার বুলিংকে আমরা বাংলাদেশে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছি। বাংলাদেশের জনপরিসরে সাইবার বুলিং যেহেতু অত্যন্ত বিপজ্জনক ঘটনা হয়ে উঠেছে, সেজন্য আমরা দেখেছি আমাদের বহু নারী এবং শিশু, কন্যা শিশুর আত্মহত্যার সাথে এটা জড়িত। সেজন্য আমরা এই কাজটা করেছি। শুধুমাত্র ইউরোপ বা আমেরিকা নয়, এশিয়ার উদীয়মান রাষ্ট্র এবং সভ্য রাষ্ট্রগুলোতে এই সাইবার বুলিং এর বিষয়টি আছে। এবং সেখানে কিছু জনপরিসরে কিছু মতামত বা উৎকণ্ঠার বিষয় আছে। আমরা মনে করি যে আমাদের সমাজে সার্বিকভাবে সাইবার বুলিং প্রশ্নে একটা সচেতনতা দরকার। ওভার দি ইয়ার্স যখন ইন্টারনেট লিটারেসি এবং এথিক্স অফ ইন্টারনেট ইউজেস, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের
এথিক্যাল দিকগুলোর লিটারেসি যখন বাড়বে তখন সময়ের সাথে সাথে সাইবার বুলিং অবশ্যই কমে আসবে। তবে তার জন্য আমাদের সাইবার বুলিংটা অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া ঠিক ছিল, সঠিক ছিল, আমাদের দায়িত্ব ছিল বলে আমি মনে করি। সো এটা ছিল অ্যাজ এ হোল, একটা সিনপসিস। আর হুম হুম ফাইনালি আপনি যেটা বলেছেন, শাস্তির ক্ষেত্রে আমরা আগের শাস্তি থেকে শাস্তিগুলোকে অর্ধেকে নামিয়ে নিয়ে এনেছি, অর্থাৎ ৮টা ধারা বিলুপ্তি হয়েছে এবং বাকি ধারাগুলোর যে শাস্তি, সেই শাস্তিগুলো অর্ধেকেরও বেশি নিচে নামিয়ে আনা হয়েছে। তো এটার মানে হচ্ছে যে আগের ৮টি ধারায় যারা বর্তমানে আদালতে আদালতে ঘুরছিলেন, যারা তদন্তাধীন এবং হয়রানির শিকার হয়েছিলেন, তাদেরকে এই মামলাগুলো থেকে বেকসুর খালাস দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। ধন্যবাদ। জি। আহ, ধন্যবাদ ফাইজ ভাই। এটা আপনার সিনপসিসটা সুন্দর করে দর্শকদের বোঝানোর জন্য। আমার প্রশ্ন থাকবে, ফার্স্ট কোয়েশ্চেন থাকবে যে আপনি এজ এ অ্যাক্টিভিস্ট, আপনি ডিজিটাল সিকিউরিটি আইন এবং এদের বিভিন্ন যেই আম, ব্যাপারগুলো ছিল সেগুলোর আমরা ছিলাম ভুক্তভোগী সাইডে, কারণ আপনি দীর্ঘদিন অ্যাক্টিভিজম করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা নিজেরও অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম। তো এখানে যেখানে দেখা গেছে যে সরকার, ফ্যাসিবাদী সরকার, যারাই তাদের বিরুদ্ধে আপনার যৌক্তিক অযৌক্তিক যেই সমালোচনাই করুক, তাদেরকে ধরার মানে ব্যবস্থা করতো এবং তাদেরকে হয়রানি করতো ডিজিটাল সিকিউরিটি আইনে তাদের গ্রেফতার বা সরকারের কোনো সমালোচনা, ফ্রিডম অফ স্পিচের আন্ডারে সরকারের সমালোচনা, এইসব ব্যাপারে কি কোনো সাইবার সিকিউরিটি আইনের অধীনে কোনো ব্যবস্থা আছে কিনা, বা আইসিটি মন্ত্রণালয় মানে এই ধরনের আপনি উপদেষ্টা হিসেবে আপনি কি মনে করেন যে অ্যাক্টিভিস্টদের কিভাবে সুরক্ষা দেওয়া যায়, বা ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে মানুষ ভয়েস রেজ করতে পারে? জি, ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্রিডম অফ স্পিচের সুরক্ষার জন্য বাংলাদেশে বিধিবদ্ধ আইন আছে এবং সাংবিধানিক ধারা আছে আসলে। আমি মনে করি যে এটা সাইবার সুরক্ষা আইনের আওতাধীন না। আমাদের জন্য আচ্ছা। নাগরিকের যে অধিকার, মত প্রকাশের যে অধিকার, এটা সাংবিধানিকভাবে এটা এই অধিকারকে স্বীকৃতি এবং প্রোটেকশন দেওয়া হয়েছে। যেটা হয়েছে গত স্বৈরাচারী সরকার এই অধিকারগুলোকে লঙ্ঘন করেছে আর কি। হ্যাঁ, হুম হুম লঙ্ঘন করে আমাদেরকে হয়রানি, কাউকে কাউকে তাদের বাড়ি ঘরে হামলা, কাউকে কাউকে দেশ থেকে বিদেশে পলায়ন করতে বাধ্য করা হয়েছে, হুম তাদের হুম জমি জমা হত্যা করেছে বা কিংবা গুম খুনও করেছে। হুম হুম এখন প্রতিটা আইন যখন হয় তখন অবশ্যই এটা ঝুঁকি নিয়ে হয় যে সেই আইনের একটা অপপ্রয়োগ হতে পারে। এখন হুম আমাদের হুম নাগরিক সহ সচেতন জনতা, আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, আইন শৃঙ্খলা এবং আইনজীবী সমিতি এবং আদালত বিচার ব্যবস্থা করে, এটা একটা সম্মিলিত দায়িত্ব বলে আমি মনে করি যে আইনের যাতে অপপ্রয়োগ না হয় এবং সোসাইটিতে লিটারেসি, আইনের ব্যাপারে লিটারেসিটা এমন একটা পর্যায়ে যায় যাতে সরকার এটা করতে বাধ্য, এটা মানতে বাধ্য হয়। এখন দিন শেষে এটা ডেমোক্রেসির প্রশ্ন। রাষ্ট্রে যদি কার্যকর এবং ডেমোক্রেসি থাকে তাহলে আইনের অপচর্চা ধীরে ধীরে কমে আসবে। আর যদি স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকে তাহলে আইনের অপপ্রয়োগ বাড়বে। আচ্ছা আচ্ছা। তো আপনি যেটা বলতেছেন, আমি যেটা ধারণা পেতেছি সেটা হলো যে সাইবার সিকিউরিটি আইন আসলে এটা মানে অ্যাবিউজের হাতিয়ার হবে না। তো ডিফারেন্ট একটা কোয়েশ্চেন করি এখানে, যে এর আগে আপনার সাথে যেই কয়েকটা আমার কথাবার্তা হয়েছে, এবং আজকেও আপনি এর আইডিয়া দিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এরা সাইলো হিসাবে কাজ করে। ধরেন ব্যাংকের সাইবার সিকিউরিটির অবস্থা আমরা জানি খুবই বেহাল অবস্থা, এবং অনেক জায়গায় প্রপারলি মানে না, কিন্তু আপনারা যেই আমি যে আইডিয়াটা পাইতেছি সেটা হলো যে আপনারা গোটা ব্যবস্থাটা পুরোপুরি একটা অ্যাজ আ হোল, অ্যাজ আ কান্ট্রি হিসাবে মানে চিন্তা করছেন। যেমন আমি ধরি, ধরেন আমেরিকাতে ভিসা অফিসে ভিসার যেই প্রতিষ্ঠান আছে সেখানে যদি সাইবার হামলা করে রাশিয়া, তাহলে এটা আমেরিকান সরকার এটা জাতীয় নিরাপত্তা হিসেবে বিবেচনা করবে। নট লাইক অনলি ভিসা অফিসের তো একটা আছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান হিসেবে বা একটা প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু সরকারও এটাতে জাতীয় নিরাপত্তা হিসেবে। তো ধরেন বাংলাদেশে একটা ব্যাংকের উপরে যদি আক্রমণ হয়, এটা সরকার বিবেচনা করবে যে তার উপর আক্রমণ হইতেছে এবং সরকার এটা এক্স্যাক্টলি, সহায়তা প্রদান করবে। এক্স্যাক্টলি। তো জি, আপনি যদি বলেন আমার আইডিয়াটা কি, আপনার এটা এটা আমরা এই এই আমরা প্রথম এই কোয়েশ্চেনটা গ্লোবাল ছিল যে যে সাইলো গুলাকে আপনারা কিভাবে মেটিগেট করতেছেন, আপনি ওইটাকে কিভাবে আচ্ছা, আইডেন্টিফাই করলেন, সাইলো গুলা কোথায় কোথায় ছিল, কারণ আপনি অবশ্যই আইনের মধ্যে এগুলা দেখলাম যে আনছেন। সেকেন্ড হলো যে এই ধরনের মানে এটার ইমপ্লিকেশন কি, যে
ধরেন একটা একটা প্রতিষ্ঠানের উপর আক্রমণ, নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের উপর আক্রমণ হলো, যেমন বাংলাদেশ ব্যাংকের উপর আমরা জানি যে একটা সাইবার আক্রমণ হয়েছিল, এবং আচ্ছা। মানে অনেক টাকা ওখান থেকে চুরি করা হয়েছে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মির্জা ভাই। হুম, প্রথমে বলছি যে আমরা একটা ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল থাকবে। এই কাউন্সিলের প্রধান হবে প্রধান প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, এবং এর স্টেক হোল্ডার আছে। হ্যাঁ, ওই স্টেক হোল্ডারের মধ্যে যারা ন্যাশনাল ডেটা স্টোর করে এবং ডেটা এক্সচেঞ্জে সবচেয়ে যারা কন্ট্রিবিউট করে এবং সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ইকোনমি সম্ভাব্য সার্ভিস প্রোভাইডার, তাদের সবাইকে রাখা হয়েছে। হ্যাঁ, তো এখন হুম, আগের আইনে বলা হয়েছিল এটা 1 বছরে একবার বলবে, আমরা নতুন বলছি যে না, এটা প্রতি 3 মাসে একবার হতে হবে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি যে স্ট্যাটাস কো, এই স্ট্যাটাস কোটাকে অ্যানালাইসিস করতে হবে। আর সাইবার সিভিয়ার অ্যাটাকের ক্ষেত্রে এটা যে কোনো সময় বসতে হতে পারে। আর যেহেতু আপনার প্রাইম মিনিস্টারকে সবসময় পাওয়া যাবে না, সেজন্য আমরা বলছি যে আইসিটির যে মন্ত্রী থাকবেন, দায়িত্বপ্রাপ্ত বা উপদেষ্টা থাকবেন, ওনার অধীনে এটা করতে হবে। তো তার মানে হচ্ছে যে এই কাউন্সিলটাকে আমরা অ্যাক্টিভেট করার একটা উদ্যোগ নিয়েছে। আগে এই কাউন্সিলটা অ্যাক্টিভ হয়নি। আপনারা জানেন যে ডিজিটাল আইনে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু কখনো প্রধানমন্ত্রীর আন্ডারে এই আইনে এই কাউন্সিল একটাও মিটিং করতে পারে নাই। হ্যাঁ, অর্থাৎ তারা এটাকে এবিউজের একটা টুল হিসাবে ইউজ করছে। তো আমরা ওখান থেকে সরে আসার জন্য আইনটা একটা গুণগত চরিত্র পরিবর্তন করেছি। তো কাউন্সিলের নিচে থাকবে যে আমি বলছি যে ন্যাশনাল সার্ট থাকবে, ইমার্জেন্সি কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম থাকবে। হ্যাঁ, তারপরে থাকবে যে আমাদের সক থাকবে, ন্যাশনাল সক থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তার নিচে আসবে যে আপনি যেটা বলছেন যে আমাদের অর্থনৈতিক সংস্থা, আমাদের হেলথ সেক্টর, আমাদের এডুকেশন সেক্টর, আমাদের ইকোনমিক ইমিগ্রেশন সেক্টর থেকে শুরু করে এনবিআর এবং চিটাগং পোর্ট অথরিটি ইত্যাদি ইত্যাদি। তো এখন আপনি জেনে থাকবেন যে এগুলোকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন স্ট্রাকচার বা সিআইআই হিসাবে ঘোষণা দিয়েছি। তা আমরা বলেছি যে এই যে সিআইআই তালিকাটা, এটা প্রতি বছর বছর একবার করে হালনাগাদ করতে হবে। অর্থাৎ ওভার দি ইয়ার্স আমার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সংখ্যা বাড়বে, সুতরাং এটা একটা ফিক্সড নাম্বার হতে পারবে না। এটাকে এই কাউন্সিল প্রতি বছরে অন্তত একবার এটাকে হালনাগাদ করবে। তারপরে যেটা করেছি, যেই প্রতিষ্ঠানটা এখানে চলে আসবে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, ইনক্লুডিং এনবিআর, ইনক্লুডিং ইমিগ্রেশন পুলিশ এন্ড অল দোজ থিংস, হ্যাঁ, ব্যান বেস, বিবিএস, হ্যাঁ, তাদেরকে তখন কি করতে হবে, আমরা দুইটা অব্লিগেশনের মধ্যে, 3 ধরনের অব্লিগেশনের মধ্যে নিয়ে আসছি। একটা হচ্ছে তাদের একটা সার্ট টিম থাকতে হবে, তাদের সক টিম থাকতে হবে, এবং তাদেরকে আপনার গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স বা ন্যাশনাল থ্রেট ইন্টেলিজেন্সে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ সে তার চাহিদা মাত্র, ন্যাশনাল কাউন্সিলের চাহিদা মাত্র তাকে সাইবার সিকিউরিটি লগের বিষয়ে আপনার আপডেট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখন তারা কি করে, তারা মিথ্যা কথা বলে, অনেক সময় লগ লুকায়। আমরা যদিও জানি যে একটা সিচুয়েশন, এবং যেটা পরে করতে হবে যে প্রতিটা নির্দিষ্ট পিরিয়ডিক টাইমে তাকে ভিএপিটি করতে হবে। তো এইটা আমরা নির্দিষ্ট পিরিয়ডটা এখানে ঠিকভাবে ইয়ে করিনি, কারণ হলো তখন আমার টেকনিক্যাল ক্যাপাসিটির প্রশ্ন আছে। তো আমি বলেছি কতদিন পর পর ভিএপিটি করবে এটা বলি নাই, কিন্তু বলেছি যে আমার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে যে সার্ট সক টিম গুলোতে। হ্যাঁ, তো তখন আচ্ছা, হবে কি, যে আপনি সাইলোর কথা বলেছেন, যে আমাদের তো এমনি ডেটা এক্সচেঞ্জ, ডেটা স্টোরেজ প্রশ্নে সাইলো আছে, আমরা সাইবার সিকিউরিটি প্রশ্ন সাইলো আছে। তখন হবে কি, তখন এনসিএসআই বা ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিটা, সে তার সার্ট এবং সকের মাধ্যমে, তার গ্লোবাল ইন্টেলিজেন্স বা ন্যাশনাল থ্রেট ইন্টেলিজেন্সের মাধ্যমে সে সবগুলো সিআইআই কে সাথে কমিউনিকেট করবে, এবং সে এই ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিস করে সে কাউন্সিলকে এটা জানাবে, এবং কাউন্সিল সেভাবে সবাইকে বাধ্য করবে। আর এটা আইন পাশ হওয়ার আগে আমি আরেকটা কথা শেয়ার করতে পারি, সেটার সাথে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জাতীয় নিরাপত্তা এজেন্সি সহ বিভিন্ন এজেন্সির সাথে বসেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসেছি। আমরা প্রতিটা ডিপার্টমেন্টের আইটি থেকে একজন করে সাবজেক্ট সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট জোগাড় করছি। হ্যাঁ, তাদের সাথে আমরা উইকলি মিট করে সাইবার সিকিউরিটি প্রশ্নে কত দ্রুত আমাদের যে এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি থ্রেট গুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে কাজ করছি। প্যারালালি আরেকটা কাজ করছি যে আমাদের কোম্পানি এই সিআইআই বা সরকারি সংস্থাগুলোর জন্য সাইবার সিকিউরিটির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন টুল কেনার, তাদেরকে কারিগরিভাবে সক্ষম করার এবং ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও মানে চিন্তা ভাবনা করছি, কথাবার্তা সিরিয়াসলি আমরা আলোচনা বিবেচনা নিচ্ছি। আচ্ছা, এটাই আমার একটা নেক্সট কোয়েশ্চেন ছিল যে আমি যতটুকু আমি পার্সোনালি একজন আইটি এক্সপার্ট, আমি আইটি ফিল্ডে কাজ করি। তো আমরা যেটা দেখি যে একটা হলো যে আপনার ট্রেনিং, মানে প্রোগ্রামার অথবা সফটওয়্যার ডেভেলপার, আরেকটা হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার। তো ধরেন একটা ব্যাংক, একটা বেসরকারি ব্যাংক, সে কিভাবে সাইবার নিরাপত্তায় মানে করবে, যে মানে যদি তার ইনফ্রাস্ট্রাকচার লাগে, সে কি পার্সোনালি তারা
ব্যাংকের থ্রুতে তারা ধরেন লেটস সে ফায়ারওয়াল অথবা যদি কোনো মানে তাদের এরকম ইকুইপমেন্ট লাগে সেগুলো কিনবে, অথবা নাকি সরকার তাকে সুরক্ষা দিবে? ধরেন চিটাগাং না পোর্ট অথরিটি তাদের না যদি। ইন্টারনেটের যে ধারণা, ইন্টারনেট হচ্ছে সবাই মিলে একটা নেটওয়ার্কে পার্টিসিপেট করা। এখন হুম হুম আপনার যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, সেই আইটি ইনফ্রাস্ট্রাকচারের আইটি সুরক্ষার দায়িত্ব আপনার। হুম ঠিক হুম আছে? হুম ব্যাংকে যদি সে সার্ভার কিনে, সে যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করে, তাকে অবশ্যই সাইবার সিকিউরিটিতে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? হুম হুম ইট হুম। শুড ইট ইজ হিজ মানে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি টু এনশিওর সাইবার সিকিউরিটি ইন হিজ নেটওয়ার্ক। হ্যাঁ, এখন সরকার, এখানে সরকার না, এটা একটা জাতীয় কাউন্সিল। এই কাউন্সিল যেটা করবে, এই কাউন্সিল সম্ভাব্য আক্রমণ বিষয়ে তাকে সচেতন করবে। কিভাবে বিশ্বে যদি কোনো আউটব্রেক হয়, কোনো টেন্ডেন্সি হয়, কোনো অ্যাটাক হয়, সেই অ্যাটাককে অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিসের প্রকৃতি এবং ক্যারেক্টারিস্টিকটাকে এবং তার সম্ভাব্য সুরক্ষার কৌশলটাকে তাকে কমিউনিকেট করবে। এটা হলো কাউন্সিলের কাজ। আরেকটা কাউন্সিলের কাজ হচ্ছে যে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার পরে বাংলাদেশের অন্যান্য সংস্থা যাতে একইভাবে আক্রান্ত না হয়, তার জন্য যে লিটারেসি এবং ডিফেন্স মেকানিজমটা সেট করা দরকার, এই কাউন্সিল তার সার্ট সক এবং ইয়ের মাধ্যমে, যে সিম এবং সোর টুলগুলোর মাধ্যমে বা ডিজিটাল ফরেন্সিক ল্যাবের অ্যানালাইসিস রিপোর্টের মাধ্যমে সে অন্য এজেন্সিকে এই নলেজটা শেয়ার করবে এবং স্ট্র্যাটেজিটা বাতাবে এবং কাউন্সিলকে এই ব্যাপারে অবহিত করবে, যাতে তারা যেই যেই পরামর্শটা দেওয়া হয়েছে সেই পরামর্শটা বাস্তবায়ন করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমি রূপম রাজ্জাকের কাছে আসবো। যদি এই বিষয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি ফাইজ ভাইকে আহ, জিজ্ঞেস করতে পারেন। রূপম। আহ, হ্যাঁ, ডেফিনেটলি প্রশ্ন তো আছেই। ফাইজ ভাইকে ধন্যবাদ, উনি কতগুলো পয়েন্ট খুব সুন্দর করে বললেন। আমার কাছে একটা প্রথম প্রশ্ন আসলো যে ফাইজ ভাই, উনি স্ট্যাটাসও দিয়েছেন ফেসবুকে, সাইবার বুলিং এর যে আহ, যে ডেফিনেশনটা, এইটা নিয়ে কিন্তু খুব বিতর্ক হবে। বিশেষ করে আমার কাছে প্রথমেই যেটা আসলো যে আমরা যারা অ্যাক্টিভিজম করেছি, ফর এক্সাম্পল, আমরা কিন্তু যেমন হাসিনাকে কখনো হাসিনা বলি না, খুনি হাসিনা বলি। এখন এটা কিন্তু একটা সাইবার বুলিং, অফকোর্স, যদি তাদের না, দৃষ্টিতে, আমি মনে করি না এটা সাইবার বুলিং না। যদি তারা মনে করে। একজন আমি আপনাকে রাজনৈতিক একটা নেতাকে উদাহরণ দিয়ে দিই। একজন রাজনৈতিক নেতাকে মানে তার ক্যারেক্টারিস্টিক ধরে সমালোচনা করা, এটাকে আমি সাইবার বুলিং বলি না। হ্যাঁ। ওকে, আচ্ছা। এখন এই ডেফিনেশন কি সেট করা আছে নাকি কোর্ট সেট করবে? না, এটা এই একটা প্রশ্ন। ডেফিনেশন সেট করা সম্ভব না। এটার গ্লোবাল কোনো স্ট্যান্ডার্ড ডেফিনেশন নাই। এটাতে সাইবার বুলিং এর সংজ্ঞা কি হবে, সারা বিশ্বে বিতর্ক আছে। এখন বাংলাদেশে এই বিতর্কের বাইরে থাকবে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড কিছু সংজ্ঞা আছে। আমরা এরকম একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা আমাদের আইনজীবীদের সাথে আলোচনা করে আমরা একটা সংজ্ঞা দিয়েছি। ঠিক আছে? যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তির মানসিকভাবে ব্যক্তির ক্ষতি সাধন হয়, হ্যাঁ, পর্যাপ্ত ক্ষতি সাধন হয়, ব্যক্তি ট্রমাটাইজ হয়ে যায়, হ্যাঁ, কিংবা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যেটা স্ট্যান্ডার্ড সংজ্ঞায় আছে, সেটা সেটা এরকমই আছে। কিন্তু আবার এখানে বলা আছে, পরের একটা ধারায় বলা আছে, যদি বিচারক মনে করেন যে এটা হয়রানির জন্য করা হয়েছে এবং এটার কোনো মেরিট নাই, তখন তদন্ত প্রক্রিয়া যাওয়ার আগেই বিচারক মামলাটা খারিজ করে দিতে পারবেন। ঠিক আছে? আবার হুম, পরের আরেকটা স্টেজে বলা আছে যে ব্যক্তি যদি তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে পারেন, তখন আবার আরেক ফেজে ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদেরকে নিয়ে আরেক ফেজে তদন্তের বাধ্যবাধকতা বলা আছে। হ্যাঁ। সো আমি মনে করি যে এটা একটা আনসেটেল জিনিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে আমাদের কন্যা শিশুরা প্রাইমারি স্কুল পার হওয়ার পরেই সাইবার বুলিং এর শিকার হচ্ছে, তারা তারা আত্মহত্যা করছেন। ঠিক আছে? আমাদের জনপরিসরে জনপরিসরের প্রায় 50% নাগরিক যদি আজকে সাইবার স্পেস ব্যবহার করেন, এবং সেখানে আমাদের চলে আসে 10 কোটির বেশি মানুষ। এখন এই 10 কোটির বেশি নাগরিক, ছেলে এবং মেয়ে, ইরেসপেক্টিভ অফ হিজ জেন্ডার, কালার, সে যদি সাইবার বুলিং এর শিকার হয়, তাহলে আজকে আজকে এই একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে যদি আমরা একটা আইন করি, ডেফিনেটলি আমাদেরকে সাইবার বুলিং কে অ্যাড্রেস করতে হবে। এবং পৃথিবীর, আমি শুধু ইউরোপ এশিয়ার কথা বল, ইউরোপ আমেরিকার কথা বলছি না, এশিয়ার অন্যান্য দেশ, আমাদের যে ভাতৃপ্রতিম দেশ যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে আমরা যদি জাপান বা চীন দেখি, সবাই সাইবার বুলিং কে অপরাধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সুতরাং আমাদেরকে দেওয়া উচিত। এবং আমি সরকারকে এই যে কারেজ, সমালোচনা হবে এটা জেনেও যে সরকার যে এই সাহসী ভূমিকা পালন করছে, আমি ব্যক্তিগতভাবে সরকারকে অভিবাদন জানাই এর জন্য। এবং আমাদের ছাত্র সমাজকেও, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যারা এটাকে সমর্থন জানাচ্ছেন বা জানাবেন, আমি তাদেরকেও অভিবাদন জানাবো। কিন্তু
আমাদের দায়িত্ব হচ্ছে যে এই প্রশ্নটা খুব ভ্যালিড প্রশ্ন, আমাদের দায়িত্ব হচ্ছে এটা যাতে অপব্যবহার না হয়, সেজন্য আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। আচ্ছা, এই ওকে। প্রসঙ্গে ভাই যে একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে আপনি সাইবার বুলিং আচরণের শিকার কিন্তু আমরাও হইছি। ইফ ইউ রিমেম্বার, দেয়ার ইজ আ গ্যাং কল সিপি গ্যাং, ওই ইসের ছিল, ওই ফ্যাসিবাদের ইসের মধ্যে ছিল। তারা গ্রুপ করে অ্যাক্টিভিস্টদের আক্রমণ করতো, তাদেরকে নানা অকথ্য ভাষায় গালাগালি করতো, যাতে সে মানে ধরেন সমালোচনা, ধরেন আমি লিখতেছি শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়েছে শেখ হাসিনার আমলে, তো তখন দেখা যেত তাকে আমাকে গালি দিয়ে, ওই একটা টিম করে গালি দিয়ে করতো। আপনাদের সাইবার বুলিং আওতায় কি এই ধরনের বুলিং বা মবের যে কালচার এখন চলতেছে, মানুষকে মানে হয়রানি করা, তাদেরকে এখন আপনার মানে তাদের এইটাকে ভয়েসটা আমি বন্ধ করে দেওয়া? সাইবার বুলিংকে আমরা ব্যক্তি পর্যায়ে রেখেছি আর কি, হ্যাঁ, যে আচ্ছা। ব্যক্তি পর্যায়ে করে নারী, শিশু এবং বিশেষ টার্গেট ব্যক্তি পর্যায়ে রেখেছি। হুম হুম আমাদের যে সিপি গ্যাং যে অ্যাটাকটা করেছে, এটা একটা রাজনৈতিক বিষয়, হ্যাঁ। হুম হুম। তো সেখানে এই বিষয়টা এটা তো হচ্ছে অন্য। বুলিং, এটা বুলিং। আপনি যদি বুলিং এর ডেফিনেশন দেখেন, দিস ইজ কল বুলিং, যে আপনি একটা মানুষ কথা বলতেছে, তাকে আপনি জাস্ট, আপনি যুক্তি দিতে পারতেছেন না, তাকে গালি দিয়ে আপনি বন্ধ করে দিলেন। নো, ইটস ওকে, এটা একটা হ্যাঁ বুলিং, হ্যাঁ। কিন্তু এটা হুম। এই বুলিং এর একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, ঠিক আছে। জি। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যে আমাদের তো সুরক্ষা চাই, এই সুরক্ষাটা হতে পারে এরকম যে এখানে যে ছদ্মনামে নিজের নামে গ্রুপ আইডিতে, হ্যাঁ, যারা অ্যাডমিন থাকবে, সেখানে অ্যাডমিন, মডারেটর, এডিটরদেরকে আমরা প্রথমত আহ, এখানে একটা স্ক্রুটিনির আওতায় আনতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা টেক মিডিয়া যেই পার্টনার, আমরা তাকেও এটা জানাতে পারি যে এখন তাকে জানানোর পরে তার নিজস্ব অ্যালগোরিদম আছে, সেখানে তো আর আমাদের আইন খাটবে না, তার নিজস্ব আইন আছে, সে তার স্ট্যান্ডার্ড অনুসারে সেও ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ বিষয়টা যে সরকার সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসবে সেটা বিষয়টা না, বিষয়টা হচ্ছে ম্যানিফোল্ডস, যে টেকনোলজি পার্টনারের একটা এথিক্যাল এবং অ্যাকাউন্টেবল ভূমিকার প্রশ্ন এখানে আছে, সরকারেরও একটা এথিক্যাল এবং অ্যাকাউন্টেবল ভূমিকার একটা প্রশ্ন আছে, ঠিক আছে। প্লাস সিটিজেন কিভাবে একে অন্যকে বুলিং করবে না, বা সাইবার বুলিং আসলেই কি জিনিস, বা ইন্টারনেট এথিক্স কি জিনিস, আমি মনে করি এই বিষয়গুলো আমাদের শিক্ষাক্রমেও আনা উচিত, এবং বয়স্ক শিক্ষা স্কুল থেকে শুরু করে বয়স্ক শিক্ষাক্রমে আনা উচিত। কারণ আমাদের প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ আজকে ইন্টারনেট ব্যবহার করছে, তাদের জীবনের সাথে সাইবার স্পেসটা প্রতিদিনের দৈনন্দিন ঘটনার সাথে জড়িত হয়ে গেছে। এখন এটা যদি একটা ওপেন স্পেস, এখানে মানুষ মানুষের সাথে, ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে, সরকার প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে কিভাবে আচরণ করবে, সেটার উপর কিছু এথিক্সের আহ চর্চা করা উচিত বলে আমি মনে করি, এবং চর্চা তখনই হবে যখন আমরা এথিক্সের লিটারেসিটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ফাইজ ভাই, ক্লিয়ার করার জন্য। আহ, আমি একটা ডিফারেন্ট ডাইমেনশন থেকে আপনাকে কোয়েশ্চেন করি, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি লেখালেখি করছেন, এবং আপনার মানে কারেন্ট ব্যাপারগুলো নিয়ে খুব ভালো আইডিয়া আছে। তো সেটার সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে আম, ধরেন আমরা জানি, সবাই জানি যে বর্তমান সমাজে আপনার মিটু, যে ওয়ার্ক স্পেসে মেয়েদের হ্যাঁ, উপর হ্যাঁ। যেই আপনার আক্রমণ হইতো, যে ছেলেদের আপনার তাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা, সেটার বিরুদ্ধে একটা মানে আম, একটা আন্দোলন হয়েছিল মিটু গত 6-7 বছর আগে। হ্যারাসমেন্টের জন্য বাংলাদেশে আলাদা আইন আছে, হ্যাঁ, হুম হুম। হ্যারাসমেন্ট আইন আছে। তো সাইবার হচ্ছে যে যে সাইবার স্পেসকে ব্যবহার করে, ডিজিটাল ডিভাইসকে ব্যবহার করে যদি কোনো অপরাধ হয়, সেই অপরাধের প্রাসঙ্গিকতা নিয়ে কাজ করে আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না, আমি ওই অর্থাৎ কোয়েশনে আসতেছি। তো সেটা হলো যে মিটুর একটা ইমপ্লিকেশন ছিল, এবং ওইটাকে বিকৃতভাবে ব্যবহার করে আবার অনেককে কে ফাঁসানোর জন্য ব্যবহার করেছে। আপনি দেখবেন যে ভারতে আমরা দেখছি যে ধর্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন আছে, এবং খুবই শক্ত ধরনের আইন আছে। তো একবার ধর্ষকেরা আপনার হয়ে গেলে তার অনেক জেল জরিমানা সাজা হয়। তো ভারতে আমরা পরবর্তীতে দেখতে পারছি যে এরকম রিপোর্টও আসছে যে আপনার প্রেম ছিল, কিন্তু আপনার পরে ধর্ষণের কারণে তাকে ফাঁসায় দেওয়া হয়েছে, এবং তার প্রচুর টাকা খরচ হইতেছে ওই ছেলের, তার মানে জাস্ট প্রেম ভেঙে যাওয়ার কারণে। তো ভারতে না, সেইগুলা থেকে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইন বলে একটা আইন আছে। এই আইনের হুম যথেষ্ট অপপ্রয়োগ আছে, এবং এটা হুম এখানে হুম আমাদের যারা আদালত, আইনজীবীরা আছেন, তারা সবাই এইসব বিষয়ে সচেতন।
ঠিক আছে? সো আমরা যখন এই আইনজীবীদের সাথে এটা কথা বলি, মূলত এই যে সাইবার বুলিং বা অন্যান্য যে ধারাগুলো, হ্যাঁ, হুম অপরাধ, হুম এই ধারাগুলো মন্ত্রণালয় থেকে এবং আমাদের আইসিটি মন্ত্রণালয়ের যে যে পলিসি এবং আইনি যে বিভাগটা আছে, হ্যাঁ, তারা কোঅর্ডিনেট করেছে। আমি মূলত এই আইনে টেকনিক্যাল কনটেন্ট গুলো রিচ করার ক্ষেত্রে কাজ করেছি আরকি, হ্যাঁ। তো এখন আপনি যেটা বললেন যে এটা ভারতে না, পৃথিবীর অনেক দেশে আছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটু বেশি, ভারত, বেশি, পাকিস্তান, হ্যাঁ, বাংলাদেশে। হ্যাঁ। বাংলাদেশে এইজন্য আমি মনে করি যে প্রোটেকশনের স্পেসটাও বেশি থাকা দরকার আরকি। যে কারণে আমরা আসলে সাইবার বুলিংটাকে নিয়ে আসছি। এখন আবার সোশ্যাল প্রশ্নে আবার সাইবার বুলিংটা যেহেতু প্রয়োগ হবে, সেজন্য আমাদের তরফ থেকে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বা আমরা অন্যান্য আ বাহিনীর সাথে যখন আমরা এই আইনের পোস্ট এনালাইসিস মিটিং গুলো করব, আমরা সেভাবে অবশ্যই এই যে নাগরিক কনসার্ন, এই কনসার্ন গুলোকে আমরা কনভে করব। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে সে ব্যাপারে। জি। আচ্ছা, ফাইজ ভাই, গোয়িং ব্যাক টু আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আপনার যে প্রতিষ্ঠানগুলোর আপনার হবে, যদি কোনো ধরনের একটা ব্যাংক যদি ল্যাক করে সাইবার সিকিউরিটিতে, ধরেন তার ইনফ্রাস্ট্রাকচারে, বা সে ইমপ্লিমেন্ট করলো না, ধরলেন আপনারা তো এত সুন্দর আইন করছেন, অথবা আপনারা যেই প্রতিষ্ঠান কাউন্সিল গুলা তাদেরকে তাদের ডিরেকশন দিতেছে, দেখা গেল যে তারা মানলো না, এটার কি কোনো তাদের জন্য শাস্তি আছে, বা তাদের কোনো সিস্টেম আছে তাদেরকে ধরার মতো? লেসে একটা ব্যাংক, হ্যাঁ, হ্যাঁ, যে কোনো একটা আছে। কিছু প্রতিষ্ঠান, তারা ইচ্ছা করে এরকম হ্যাঁ, একটা সাবোটেজ করলো, অথবা আপনি ধরেন একটা এক্সাম্পল দেই, যারা ধরেন পতিত স্বৈরাচারের দোসর, এই ধরনের বহু মানুষ আছে, তারা ইচ্ছা করে এরকম একটা লুপহোল তৈরি করে রাখলো যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়। এই ধরনের কাজ যদি মানে এনফোর্স করার জন্য আপনারা কি করতেছেন সাইবার সিকিউরিটি? এনফোর্স করার জন্য ওই যে বললাম যে অপরাধগুলোকে বর্ণনা করা আছে। অপরাধগুলোর সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ? হুম সাইবার হুম স্পেস ব্যবহার করে কি ধরনের অপরাধ হতে পারে। তো প্রতিটা অপরাধের এগেইনস্ট আবার শাস্তি আছে। হ্যাঁ? এখন কিন্তু আপনি সাইবার ডিফেন্স এর যে স্টেজটার কথা বলছেন, সে আগে থেকে কিছু ইমপ্লিমেন্ট করে রাখলো। তো সেসব ক্ষেত্রে আসলে এভাবে আ মানে শাস্তির ব্যবস্থা নাই। এটা করা যায় না। তো ওখানে আমরা এনফোর্সমেন্টটাকে গুরুত্ব দিচ্ছি যে যে ভিএপিটি হবে, ভালনারেবিলিটি টেস্ট হবে, পেনিট্রেশন টেস্ট হবে, হুম 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 ডিজিটাল ফরেনসিক হবে। হ্যাঁ? এই এনালাইসিস গুলো দেশের প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টার আন্ডারে থাকা একটা কমিটিতে এসকেলেট করা হবে প্রতি ৩ মাসের মধ্যে। হ্যাঁ? এবং আমি মনে করি যে এই চর্চাটা যদি বাস্তবায়ন হয়, তখন ওই শাস্তি দেওয়ার চেয়ে আসলে এই চর্চাটা ইম্পোর্টেন্ট এখানে। হ্যাঁ? অ্যা শাস্তি না, দিয়ে সেটা তো অল ওয়েল এন্ড গুড, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। আমি বলতেছি কোনো হ্যাঁ, প্রতিষ্ঠান যদি ডেলিবারেটলি এটা মিট না করে, ধরেন আপনি হ্যাঁ। পেনিট্রেশন প্রবেশ করলেন এবং দেখা গেল যে তাদের পোর্ট অনেক ওপেন আছে, বা তারা যেই পোর্টগুলো বন্ধ করার কথা বন্ধ করলো না, অথবা তারা এরকম মানে এইচটিটিপিএস পোর্ট আপনার মানে খোলা রেখে দিল, অথবা তাদের ক্রিপ্টো, সরি, না, তাদের এই ধরনের সার্টিফিকেশন কারিগরি বাধ্যবাধকতা আসলে যদি মিট আইনের না করে, আওতায়। তখন কি হবে? তাদের উপরে কি আপনারা কোনো কিছু এনফোর্স করবেন যে আপনারা এই সাইবার আইন যেগুলা মানে যেগুলা দেওয়া আছে সেগুলো এনফোর্স করেন, না হলে আপনাদের এই লাইসেন্স ক্যান্সেল হবে, অথবা আপনাদের শাস্তি হবে, এটা সেটা এই ধরনের কোনো কিছু আছে? না, এ ধরনের কিছু থাকবে না। তার কারণ হচ্ছে যে আপনি যখন সার্ভার বসাবেন, সার্ভারের জন্য আপনি কোন লাইসেন্স নেন নাই। এখন আচ্ছা। আপনার যদি রেগুলেটরি অথরিটির আন্ডারে না থাকেন, তাহলে এভাবে আপনাকে শাস্তি দেয়া যায় না আসলে, হ্যাঁ? হুম শাস্তি তখনই দেওয়া যায় যখন আপনাকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেই লাইসেন্সের যে ইমপ্লিমেন্টেশন অব্লিগেশন আছে, সেই অব্লিগেশন ক্রাইটেরিয়া গুলোকে আপনি ফুলফিল করেন নাই। তখন শাস্তি দেওয়া যায়। এখন আমরা আইসিটি আমরা রেগুলেটর না। ঠিক আছে? প্রথমত আইসিটি রেগুলেটর না। এটা হচ্ছে আমরা একটা ন্যাশনাল এজেন্সি, যেটা কিনা আমরা অ্যাওয়ারনেস তৈরি করব, হ্যাঁ? পরামর্শ দিব, আর হচ্ছে আমরা কোঅর্ডিনেট করব। ঠিক আছে? হুম হ্যাঁ, সাইবার এনফোর্সমেন্ট এর জন্য কোম্পানিগুলোকে কিভাবে সে যদি প্রোয়েক্টিভলি বিধিবিধান না করে, আমার মনে হয় ভবিষ্যতে বৈশ্বিক স্ট্যান্ডার্ড সাপেক্ষে সেটা বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যেহেতু আমরা রেগুলেটর না, আমরা কাউকে এই কাজটা করতে পারি না। বরং আমরা পরামর্শ দিয়ে যেতে পারি যে, "তোমার এখানে একটা ব্রেচ আছে। এই ব্রেচটা এভাবে থামাতে হবে। এই ব্রেচটা এভাবে না থামালে অন্যান্য প্রতিষ্ঠানের এভাবে ক্ষতি হবে।" হ্যাঁ? বা আমাদের নাগরিক এভাবে এফেক্টেড হবে। এবং সে যদি বাস্তবায়ন না করে, যেহেতু রাষ্ট্রের সরকার প্রধানকে মানে সরকার প্রধানকে সহ ওই কাউন্সিলটা আছে। আমার মনে করি যে তাহলে সরকার প্রধান থেকে হ্যাঁ একটা হ্যাঁ, নির্দেশনা গেলে বুঝতে পারছি যে এটা ওয়েটটাই অনেকটা ব্যাপার, যে ওয়েটটা অনেক বেশি। প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিজেই
সেটা এনফোর্স হ্যাঁ, করতেছে, তারা মানতে বাধ্য। আচ্ছা, আমি কিন্তু রূপম এখানে রাজা। আহ, শাস্তি থেকে চর্চাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাইবার এনফোর্সমেন্ট প্রশ্নে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আহ, আহ, আচ্ছা, রূপম, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। শিওর। আমার কয়েকটা প্রশ্ন আছে, তো আমি আহ, আমার ব্যাটারি আমাকে একটু একটু সমস্যা, আমি প্রশ্ন সংক্ষিপ্ত করে করতে আমি হবে, হ্যাঁ। জি। জি। শিওর শিওর। আপনি সাইবার বুলিং এর যেই ব্যাপারটা বলেছেন, কথা বললেন অলরেডি, সাইবার বুলিং হ্যাঁ। এর ডেফিনেশন কি শুধুমাত্র পার্সন টু পার্সন হবে, নাকি এটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে? একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে বুলিং করে কিন্তু আমরা দেখছি, বিশেষ করে না, ফর আমরা এখানে এক্সাম্পল প্রথম প্রতিষ্ঠানিক আলো। বিষয়টা আনি নাই, প্রতিষ্ঠানিক বিষয়টা আনি নাই। আচ্ছা, যেমন প্রথম আলো ভার্সাস আমরা বসুন্ধরা এখানে গ্রুপ। ব্যক্তি পর্যায়কে অ্যাড্রেস করেছি, বিশেষ করে নারী এবং ওকে, শিশুদেরকে কেন্দ্র করে। ইন জেনারেল সবাইকে আছে, সব নাগরিক, নারী পুরুষ সবাই আছে, কিন্তু নারী এবং শিশুদের কথা বিশেষভাবে আমরা উল্লেখ করেছি। এটা আচ্ছা, এটা ব্যক্তি ব্যক্তি পর্যায়ে বলে আমি মনে করি। এইটা একটা আমাদের প্রশ্ন। যারা এটা নিয়ে ফিউচারে আইন অবশ্যই চিন্তা বিশেষজ্ঞ আছেন, থাকবে তারা আপনাদের। তারা আরো ভালো বলতে পারবেন আর কি। হ্যাঁ। ওকে, এটা একটা হ্যাঁ, প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বললেন যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো পার্টিসিপেট করবে এই যে কি বলে কমপ্লায়েন্স করার জন্য বা ডেটা সাপ্লাই দেওয়ার জন্য, তো যদি তারা ঠিকমতো পার্টিসিপেট না করে বা তাদের কোনো ফল্টের কারণে নাগরিক যদি ক্ষতিগ্রস্ত হয়, এইটার ব্যাপারে আপনাদের মানে এর ওই জন্য কি নাগরিকের আছে? নাগরিক নাগরিক আইনের সুরক্ষা চাইতে পারে এবং ক্ষতিপূরণের জন্য বিচারককে পর্যাপ্ত স্পেস দেওয়া হয়েছে। আর সরকার, আমরা এখানে, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করেছি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, সিআইআই। ওই যে আমরা বলছি যে সার্ট, সক, ডিজিটাল ফরেনসিক ল্যাব, এগুলো সিআইআই দের জন্য বাধ্যতামূলক। কিন্তু হুম, একটা প্রতিষ্ঠান যে সিআইআই না, তার জন্য বাধ্যতামূলক না, তার জন্য এটা অপশনাল। কিন্তু প্রতিষ্ঠান তাকে ভিএপিটি করে তাকে, বা ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিস করে তাকে কিছু পরামর্শ দিতে পারে। বুঝছেন, এখানে দুইটা বিষয়। বাধ্যতামূলক শুধুমাত্র যে সিআইআই স্ট্যাটাস পেয়েছে, সিআইআই স্ট্যাটাস গুলো রাষ্ট্রের কাছ থেকে কিছু নিরাপত্তা সুরক্ষা পায়। তাকে আমি বলছি, তুমি যেহেতু এই নিরাপত্তা সুরক্ষা পাচ্ছ ফিজিক্যালি এবং লজিক্যালি, সুতরাং তোমাকে সাইবার এনফোর্সমেন্টের জন্য দায়িত্ব নিতে হবে, এবং সেটা না করলে আপনি সেটা কাউন্সিলে এসকালেট করবেন, এবং কাউন্সিলের সভাপতি আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী। ওকে। আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন করি, হুম, হুম। সেটা হচ্ছে যে ধরেন আহ, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আপনি যেটা বলতেছিলেন যে একটা প্রতিষ্ঠান সে নিজে দায়ী আর কি, তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার বা সিকিউরিটি মেনটেন করার জন্য। কিন্তু দেখা গেছে প্রতিষ্ঠান ঠিক আছে, প্রতিষ্ঠানের সবকিছু ঠিক আছে, কিন্তু ইন ট্রানজিট যে ডেটা ট্রান্সফার হয়, ধরেন ডেটা যখন ইন ট্রানজিটে থাকে, ওই জায়গায় যদি সরকারি দুর্বলতার কারণে কোনো কিছু কোনো একটা ক্ষতি হয় তার, বা এটাকে বুলিং এর মতোই যদি হয় ধরি, সেক্ষেত্রে না না, সরকার আপনি কি বুলিংকে অন্যান্য জায়গায়, বুলিংকে সব জায়গায় নেসেসারিলি ট্যাগ করে বুলিং দিয়েন বাদ, না আপনি। ওকে বুলিং সম্পূর্ণ ভিন্ন একটা ফাইন, জিনিস। এটা আমি হচ্ছে বুলিং আমরা এর এখন কথা বলছি সাইবার না। ডিফেন্সের কথা বলছি। ওকে, ঠিক হ্যাঁ, আছে। সাইবার ডিফেন্সের কথা বলছি। সাইবার ডিফেন্সের তো ক্ষেত্রে সাইবার সুরক্ষা ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে এবং সরকারকে, সবাইকে নিজ নিজ দায়িত্ব দেওয়া হয়েছে। জি। আচ্ছা, যদি এই ক্ষেত্রে যদি তার ডিফেন্স যদি সরকারের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সরকার সরকার বা সরকারি যারা এখানে সংশ্লিষ্ট সরকারের আছে, বিষয়টা কেন আসে? মানে অবশ্যই আসতে পারে, সাইবার, কারণ না না, ধরেন আমি একটা সরকারের, ব্যাংক। সরি সরি, ইন্টারনেট বিষয়টা সরকারি না। ইন্টারনেট বিষয়টা হচ্ছে যে অল দি সার্ভার্স অফ দ্য অল দি ওয়ার্ল্ড ইজ কানেক্টেড টু এ নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে আপনি যে নেটওয়ার্কটা, সেটার দায়িত্ব আপনার। এখানে সরকারের বিষয়টা আসবে না, সব জায়গায় চাপিয়ে দিবেন না আর কি। হ্যাঁ। তো এখানে আহ, বিষয়টা হচ্ছে যে সরকার শুধু আইডেন্টিফাই করছে যে জাতীয় অর্থনীতিতে এই প্রতিষ্ঠানটা হুম, সিগনিফিকেন্ট ভূমিকা পালন করছে, এবং তাকে সরকার একটা মার্ক দিচ্ছে, সে হচ্ছে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। যখন তাকে এই মার্কটা দিচ্ছে, এই মার্কটা দেওয়ার পরে, এই স্ট্যাটাসে দেওয়ার পরে, সে ওখানে কিছু পুলিশি নিরাপত্তা পাচ্ছে, বা তার যে স্থাপনাগুলো আছে সেগুলো আমাদের গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া আছে, গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে প্রোটেকশন দেয়, সেখানে যাতে কোনো স্যাবোটাজ না হয়। ওই লেয়ারের সাথে আমরা সাইবার সিকিউরিটি প্রশ্নে আরেকটা লেয়ার যোগ করলাম, যে তাকে কিভাবে সুরক্ষা দেয়া যায়। ঠিক আছে। হুম, ওকে। ওকে। আচ্ছা, আমার তরফ থেকে লাস্ট কোয়েশ্চেন। ফায়েজ ভাই, আপনি আইসিটি অ্যাডভাইজার হিসেবে, পলিসি অ্যাডভাইজার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স কি? যখন থেকে আপনি শুরু করছেন, আমরা আপনার জন্য অনেক ওয়েল উইশ করছি, এবং আমরা অনেক দেখছি যে আপনি প্রথম এক সপ্তাহের মধ্যে ডিটেল আমাদের দিয়েছেন আপনি কি কি কাজ করছেন। হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট, মানে সরকারি, আগে তো ছিলেন অ্যাক্টিভিস্ট, সরকারের কাজ করার পর আপনার এক্সপিরিয়েন্স কি হলো? এগুলো, এটা যদি আমাদের একটু বলতেন মানে সংক্ষেপে। বিকজ আমি শুধু অ্যাক্টিভিস্ট ছিলাম না আর কি। হ্যাঁ, হুম, আমাকে শুধু অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় করিয়ে দেওয়াটা আমার মনে হয় একটু ভুল হচ্ছে। যেটা হুম, আমার তিনটা চরিত্র
তো আমি ফেসবুকে লিখেছি, আমি পত্রিকায় কলামিস্ট হিসেবে কাজ করেছি, লিখেছি। আমার শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে হাজার হাজার কলাম প্রকাশিত হয়েছে এবং আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন লেখক। আমার 8টা বই প্রকাশিত হয়েছে। সুতরাং যে আমার এই চরিত্রগুলোকে মধ্যে আমি শুধু অ্যাক্টিভিস্ট না আর কি, এর বাইরেও আমার পরিচয় আছে। তো যাই হোক, আমি বেসরকারি কাজ আগে কখনো করিনি, কিন্তু যেহেতু বাংলাদেশের পলিসি স্টাডি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট ক্রিটিক ছিলাম, তো সেজন্য বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় আমি বাইরে থেকে দেখেছি। এখন আমি ভিতর থেকে দেখার অভিজ্ঞতা হচ্ছে। দিস ইজ এ গ্রেট সামথিং টু হ্যাভ অ্যাজ এ পলিসি মেকার, আই মাস্ট হ্যাভ অর ওয়ান শুড হ্যাভ, এই টাইপের বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে অত্যন্ত ইফিশিয়েন্ট ম্যানেজমেন্টে কাজ করেছি, ফ্ল্যাট ম্যানেজমেন্টে কাজ করেছি। এখানে হায়ারার্কিক্যাল ম্যানেজমেন্ট এবং ব্যুরোক্রেটিক সিস্টেম। সো এখানে কাজের যে গতি এবং কাজের যে পদ্ধতি সম্পূর্ণভাবে ভিন্ন। কাজের গতিটা কিছু স্লো, এটা আমাকে স্বীকার করতেই হবে। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমাদের সংস্থা এবং দপ্তর সংস্থাগুলোকে, আপনি জানেন প্রতিটা মন্ত্রণালয়ের আন্ডারে ডিভিশন থাকে, ডিভিশনগুলোর আন্ডারে বিভিন্ন দপ্তর থাকে। এই দপ্তরগুলোকে কত দ্রুত সঞ্চালন করা যায়, কত দ্রুত সচল করা যায়, সেটার জন্য আমি সর্বোচ্চ কাজ করছি। প্রতি সপ্তাহে তাদের টাস্কগুলো ঠিক করে দিচ্ছি এবং এবং তারা কোন কোন কাজ কিভাবে রিপোর্ট করবে সেই জিনিসগুলো একটা স্ট্যান্ডার্ড প্রসেসের মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর সরকারি এখানে একটা সমস্যা হচ্ছে সিদ্ধান্তহীনতার বিষয়ে আমরা ডেলিগেট করার চেষ্টা করছি, কেপিআই ভিত্তিক ডেলিগেশন যেটাকে বলে। তো ওই বিষয়গুলো অর্গানাইজেশন ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আর এর বাইরে একটা কাজ তো আছে, আপনারা জানেন যে সাবেক সরকার আমাদেরকে একটা উম, দুর্নীতির সমুদ্রে ফেলে গিয়েছে। তো সেখানে 21টার মতো বড় প্রকল্প আছে। এই প্রকল্পের মধ্যে শত শত কম্পোনেন্ট, সাব কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট গুলো আমরা রিভিউ করছি, যেগুলো বাজে প্রকল্প, সেগুলো বাজে কম্পোনেন্ট, বাজে সাব কম্পোনেন্ট, সেগুলো যথাসম্ভব বাদ দেওয়ার চেষ্টা করছি। এবং সেটা তো যেহেতু সরকারি প্রসেস, তদন্ত ছাড়া বাদ দেওয়া যায় না, সেই তদন্তগুলো কাজ করছি। আবার এখানে কিছু চ্যালেঞ্জ আছে। তদন্ত কমিটিগুলো হলো অনেক সময় যে তদন্ত দায়িত্বরত কর্মকর্তাদের বদলির মধ্যে পড়তে হয়। তো এইরকম চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে। এই চ্যালেঞ্জগুলো উঠানোর চেষ্টা করছি যত সম্ভব। আপনি জানেন যে গতকাল মিডিয়াতে এসেছে, আমাদের উপদেষ্টা মহোদয় এটা নিয়ে বলেছেন, অনেকগুলো তদন্তের রেজাল্ট এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,000 থেকে 7,000 কোটি টাকার মতো বা সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এর মধ্যে আমরা 2,000 কোটি টাকা ইতিমধ্যেই সেভ করেছি। এই প্রকল্পগুলো আমরা বাতিল করেছি। আর বাকি যে 4,000 কোটির বিষয় আছে, সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফাইজ ভাই। সরি, আমি আপনাকে অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়েছি কারণ ওইটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। বাট দর্শক যারা দেখতেছেন, ফাইজ ভাইয়ের অনেকগুলো বই আছে, শিল্প বিপ্লব এবং বাংলাদেশে পলিসি লেভেলে এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে দেখবেন। এবং আম, আপনার যেই কলামিস্ট পরিচয় সেটাও আমরা জানি, প্রথম আলোতে আপনি অনেক কলাম লিখেছেন। আম, তো আমাদের কাছে আপনি যেভাবে উত্তরগুলো দিলেন, ভবিষ্যতে আরো এরকম সরাসরি প্রশ্নের মুখোমুখি আহ, হতে পারে আপনার ইন্টারভিউ দেখতে চাই আমরা। আপনি যা আরো আপনাকে যদি আমরা আনতে পারি এবং আপনাকে কোয়েশ্চেন করতে পারি, সেই আশা নিয়ে শেষ করতেছি। ধন্যবাদ ফাইজ সাহেব, ধন্যবাদ রূপম। জি, থ্যাংক ইউ। ব্রেইনকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই।